আসসালামু আলাইকুম। আমি ডক্টর তৌহিদ আক্তার পলি, এফসিপিএস মেডিসিন ফাইনাল পার্ট। ওয়েলকাম এভরিওয়ান, 1 hour হাই yield টপিকস উইথ এসবিএফ পার্ল ফর মেডিসিন। আজকে মেডিকেল সাইকিয়াট্রি, টক্সিকোলজি এন্ড জেরিয়াট্রিক টপিকস এর মোস্ট ইম্পর্টেন্ট 20টা এসবিএ দেখানো হবে। আপনারা জানেন যে আপনাদের যে পরীক্ষা হয়ে থাকে বিসিপিএস এর, সেখানে টোটাল 75টা এসবিএ আসে আর 75টা এমসিকিউ আসে, টোটাল 210 পেলেই পাস। তার মানে আপনাদের জন্য এসবিএ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ডেভিডসন পড়ছেন, প্রত্যেকটা টপিকস এর পর আপনারা ট্রাই করবেন যে এসবিএস সলভ করার জন্য। আপনার যদি এসবিএস সলভটা ঠিক মতো না করা থাকে, তাহলে আপনি অ্যান্সারটা ঠিক মতো করতে পারবেন না, কিংবা দেখা যাবে আপনার টপিকস কমন, আপনি কনফিউজ থাকবেন অনেক। এই জন্য অবশ্যই অবশ্যই আপনার এসবিএ সলভ করার কোনো বিকল্প নেই। আর আপনাদের জন্যই এসবিএ পাল ফর মেডিসিন, এটি আপনাদের পড়াশোনায় খুব হেল্পফুল হবে। এখন শুরু করতে যাচ্ছি আমার এসবিএ টা। এখানে আমি যে এসবিএ গুলো নিয়েছি সব এসবিএ পাল বই থেকে নেওয়া। প্রথমে সাইকিয়াট্রি। সাইকিয়াট্রি এটা হচ্ছে আপনার এসবিএ পাল, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 3। A 22-year-old housewife presented to you for review. Her husband stated that she had an argument with her in-laws who told her to leave home. Since this happened, she couldn't speak. Clinical examination of her throat and chest is unremarkable. This may be a case of। আচ্ছা, এখানে দেখেন কি বলা, যে তার হাজবেন্ডের সাথে আর্গুমেন্ট হয়, সাথে ইনলস সাথে, এরপর থেকে কথা বলতে পারছে না। যখন আপনাকে বলবে যে কোনো একটা আর্গুমেন্ট কিংবা কিছুর পর, মানে পেশেন্ট আগে সুস্থ ছিল, এখন হঠাৎ করে কথা বলতে পারছে না, কিংবা হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না, কিংবা হঠাৎ করে হাঁটতে পারছে না, এরকম কোন সিনারিও যখন আপনার কাছে আসবে, তখন আপনি ধরে নেবেন এটা ডিসোসিয়েটিভ কনভার্সন রিয়াকশন। আর ডিসোসিয়েটিভ কনভার্সন রিয়াকশনে অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার হতে হতে পারে, যেমন বক্স 31.30। এখানে যদি দেখেন, আপনি এক কথায় মনে রাখতে পারেন এটা কিভাবে, যে ব্রেনে কোনো ড্যামেজ নেই। আপনি যদি কোনো ইমেজিং করেন, তাহলে দেখবেন যে ব্রেনে কোনো ড্যামেজ নেই, তা সত্ত্বেও আপনি নিউরোলজিক্যাল কিছু ফিচার্স পাবেন। যেমন গেট ডিস্টারবেন্স, লস অফ ফাংশন ইন লিম্ফ, মানে বলবে যে গতকাল হাঁটতে পারছে, আজকে হঠাৎ করে হাঁটতে পারতেছে না, কিংবা গতকাল কথা বলতে পারছে, আজকে হঠাৎ করে কথা বলতে পারছে না। কিংবা তার নন ইপিলিপ্টিক সিজার। ইপিলিপ্টিক সিজারে কি হয় আমরা তো সেটা জানি। সেখানে কি হবে, পেশেন্টের হচ্ছে আহ টাং বাইট থাকবে, মিচুরেশন ইনকন্টিনেন্স থাকবে। দেন হচ্ছে কনভালশনটা, যেটা সেটা হচ্ছে কনভালশনের সময় বডির এক পাশ দেখা যাবে যে অন্য পাশে বেঁকে গেছে। এখানে আবার সেন্সরি লস, যেটা বলা, যে বলবে যে গতকাল পর্যন্ত বুঝতে পারছে, আজকে হঠাৎ করে টাচ করলে বুঝতে পারছে না, কিংবা গতকাল চোখে দেখতে পারছে, এখন আজকে থেকে চোখে দেখতে পারছে না। কোন একটা ইভেন্টের পর যদি এই কথাগুলো বলে, এই নিউরোলজিক্যাল সিমটমস, তখন আপনি ধরে নেবেন এটা ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার। এখান থেকে আপনার যেরকম এমসিকিউ আসে, সেরকম এসবি আসতে পারে। তার মানে এখানে অ্যান্সার আপনার কি হবে, এখানে অ্যান্সার আপনার সাইকোজেনিক এফোনিয়া। কজ সে আর্গুমেন্টের আগে ঠিক ছিল, আর্গুমেন্টের পর থেকে কথা বলতে পারছে না। দ্যাট মিনস এখানে অ্যান্সার সাইকোজেনিক এফোনিয়া। A 25-year-old patient came to you with low mood, reduced self-esteem, and hedonia. Which drug you can give him transnasally according to the diagnosis? আচ্ছা, এখানে ডায়াগনোসিস অনুযায়ী এখানে বুঝতেই পারছেন যে ডিপ্রেশনে আছে। অ্যানহেডোনিয়া ডিপ্রেশনের কোর ফিচার। অ্যাট লিস্ট 2 উইকস কিংবা তার বেশি যদি কারোর মন খারাপ থাকে, আর সেই মন খারাপের কারণে তার যদি ডেইলি অ্যাক্টিভিটিস হ্যাম্পার্ড হয়, তখনই আমরা সেটাকে ডিপ্রেশন বলি। ডিপ্রেশনে যখন এটা রেজিস্ট্যান্স কেস হবে, মানে আপনি নর্মালি ড্রাগ দিচ্ছেন, রেসপন্স করছে না, সেরকম কেসে আপনার হচ্ছে ট্রান্সনেজালি যেই ড্রাগটা দিবেন সেটার নাম এসকেটামিন। এসকেটামিন কিন্তু অ্যানমিথাইল ডি অ্যাসপার্টেট অ্যান্টাগনিস্ট। আপনার সাইকিয়াট্রিক টপিক্সে এন্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, এন্টিসাইকোটিক ড্রাগের নাম অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে। এখান থেকে আপনি যে কোনো একটা কোয়েশ্চেন পাবেনই। তার মানে আপনাকে যদি বলে এই ক্ষেত্রে, যেমন এসকেটামিন ট্রান্সনাজালি যেরকম দেওয়া যায়, আপনার কোয়েশ্চেন অনেক ভাবে হতে পারে। আপনাকে যদি বলে যে এসকেটামিনের মেকানিজম অফ অ্যাকশন কি, সেটা হবে অ্যান মিথাইল ডি অ্যাসপার্টেট অ্যান্টাগনিস্ট। আপনি যখন এন্টি ডিপ্রেসেন্ট ড্রাগের নাম পড়বেন, দেখবেন গ্রুপের নাম আলাদা করে আছে, ড্রাগের নাম আলাদা করে। আপনাকে অবশ্যই গ্রুপ ধরে ধরে ড্রাগের নাম পড়তে হবে। যেমন এসএসআরআই, টিসিএ, মোনো অ্যামাইনো অক্সিডেট ইনহিবিটর, এগুলার আন্ডারে কোন কোন ড্রাগস আছে সেটা আপনার নাম ধরে পড়তে হবে। আপনি যদি ওভারঅল পড়ে যান, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। কোয়েশ্চেন নাম্বার 7 from Pearl. A 70-year-old man
brought to emergency department by his daughter with increased forgetfulness and slowness of movement, resting tremor. She also complains of her father. Sometimes she see unusual things. What is the most likely diagnosis? এখানে দেখেন সিনারিওটা অনেক বড়, প্রথমে আপনারা অ্যান্সার দেখেন না, আগে কোয়েশ্চেনটা দেখেন। এখানে কি বলা, যে ইনক্রিজ ফরগেটফুলনেস, তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ভুলে যাচ্ছে, মানে ডিমেনশিয়া। স্লোনেস অফ মুভমেন্ট, এটা মিন করতে চেয়েছে, রেস্টিং টিউমার মিন করতে চেয়েছে পেশেন্টের পার্কিনসন ডিজিজও আছে, তার মানে পার্কিনসন ডিজিজ প্লাস ডিমেনশিয়া। সাথে কি, যে সি আনইউজুয়াল থিংস, মানে তার চোখেও প্রবলেম আছে, ভিজুয়াল হ্যালোসিনেশন। দ্যাট মিনস যখন এই তিনটা ট্রায়াড আপনার কাছে আসবে, সাইন অফ পার্কিনসন ডিজিজ প্লাস ডিমেনশিয়া প্লাস ভিজুয়াল হ্যালোসিনেশন, তখন আপনার ডায়াগনোসিস হবে লিউ বডি ডিমেনশিয়া। তার মানে এখানে আপনার ডায়াগনোসিস কি, লিউ বডি ডিমেনশিয়া। আর এখানে অ্যালজিমার্স না কেন, অ্যালজিমার্স এর মধ্যে কিন্তু আপনার নিউ ইনফরমেশন যেটা, সেটা মনে রাখতে পারবে না, সেটা কি ক্লিনিক্যাল ফিচার এখানে কিন্তু সেটা বলে নাই। ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া, ফ্রন্টোর সাথে মিল, ফ্রন্টাল রোগে যখন প্রবলেম হবে তখন কি হবে, মিকচুরেশন ইনকন্টিনেন্স হবে, পার্সোনালিটি সেখানে প্রবলেম হবে। টেম্পোরাল লোবে প্রবলেম হলে কি হবে, কথা বলা স্পিকিং এ প্রবলেম হবে। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, এটাও কিন্তু তিনটা সিমটমস এর আপনার একটা কি সমন্বয় হয়। যেমন আপনার এখানে গেট ডিস্টারবেন্স হবে, ডিমেনশিয়া থাকবে, মিকচুরেশন ইনকন্টিনেন্স থাকবে। মানে গেট ডিস্টারবেন্স প্লাস মিকচুরেশন ইনকন্টিনেন্স প্লাস ডিমেনশিয়া, যখন এই তিনটা থাকবে তখন আপনি সেটাকে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস বলবেন। আর ডিমেনশিয়া অ্যাসোসিয়েটেড উইথ অ্যামাইলয়েড এনজিওপ্যাথি, এটা আপনার এখানে হবে না, তার মানে এখানে অ্যান্সার সি। আপনার ক্লু ধরে ধরে এখানে পড়তে হবে। A 65-year-old male presented with the complaints of decreased urine output, fatigue, shortness of breath, nausea. On examination, bilateral leg swelling is found. He is a diagnosed case of bipolar disorder and takes medication accordingly. Findings on his investigation are blood urea 40, creatinine 6. Reason behind his condition. আচ্ছা এখানে দেখেন কি বলছে, ডিক্রিজ ইউরিন আউটপুট, সাথে হচ্ছে ফেটিক শর্টনেস অফ ব্রেথ বলছে, সাথে বাইলেটারাল লেগ সোয়েলিং। আপনি যদি এখানে দেখেন, আপনার একটা মেইন ক্লু কি, সে হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারের একটা পেশেন্ট। আপনারা জানি যে বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে লিথিয়াম কার্বনেট। তার মানে আপনার যেখানে যেখানে বলা যে লিথিয়াম কার্বনেট ট্রিটমেন্ট অফ চয়েস, এখানে যেহেতু আপনার একটা সাইড এফেক্টের কথা বলা, তাহলে আমি ধরে নিতে হবে যে এখানে রিজনটা কি, সেটা হচ্ছে লিথিয়াম। তার মানে লিথিয়াম যদি নেয় তাহলে সেক্ষেত্রে কিছু কিছু সাইড এফেক্ট হতে পারে। সাইড এফেক্ট গুলো কি হতে পারে, দেখুন এখানে, এখানে অনেক কিছু বলা, নাউসিয়া, ভমিটিং, কোর্স ট্রেমর এন্ড কনভালশন। আর লং টাইম নিলে সেখানে কি হবে, ওয়েট গেইন হবে, হাইপোথাইরয়েডিজম হবে, ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড প্যারাথাইরয়েড হরমোন, নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিডাস, রেনাল ফেলিওর ক্যান অকার। তার মানে আমি যে সিনারিওটা দিয়েছি এটা কিন্তু একটা রেনাল ফেলিওরের সিনারিও। এখানে তার ইউরিন আউটপুট কমে গিয়েছে, তার বাইলেটারাল লেগ সোয়েলিং আছে, ক্রিয়েটিনিন 6, তার মানে একটা একে এর কথা বলছে। তার মানে এই একে টা কি দিয়ে হয়েছে, একে হয়েছে লিথিয়াম নেয়ার ফলে। তার মানে আপনি যখন একটা কোয়েশ্চেন পড়বেন সেখানে আপনি ক্লু খোঁজার ট্রাই করবেন, এখানে ক্লু বাইপোলার ডিসঅর্ডার। যখন আপনি দেখে ফেলবেন যে বাইপোলার ডিসঅর্ডার, তাহলে সেটা ট্রিটমেন্ট অফ চয়েস সেটা দেখবেন, যেমন ট্রিটমেন্ট অফ চয়েস লিথিয়াম বাইকার্বনেট। আর আপনি যদি প্রোফাইলেকটিক কিংবা সেকেন্ড লাইন বলেন তাহলে সেক্ষেত্রে সোডিয়াম ভ্যালপ্রোয়েট লিমোট্রাইজিন। লিথিয়াম কার্বনেট আপনি নর্মাল পার্সনের ক্ষেত্রে দিতে পারবেন। কিন্তু পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় তখন যদি আপনাকে বলে বাইপোলার ডিসঅর্ডারের জন্য ট্রিটমেন্ট অফ চয়েস কি, তাহলে সেটা অবশ্যই আপনার লিমোট্রাইজিন হবে। তখন কিন্তু আপনি লিথিয়াম কার্বনেট দিতে পারবেন না, কারণ এটা টেরাটোজেনিক ইফেক্ট আছে, ফিটাসের ওপরে একটা ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট রয়েছে। A 24-year-old man tells you he is unable to go outside without sanitizing the door handle in a certain way. He also washes his hand before and after he leaves the house. He goes on to explain that if he doesn't do these things in a certain order, he gets very anxious and uptight. This has been going for 2 years and is upsetting him deeply. What is the most appropriate treatment for the likely diagnosis? এখানে ক্লু খোঁজার একটু ট্রাই করুন। এখানে কি বলা, যে একটা পেশেন্ট যার হচ্ছে 2 বছর ধরে একই প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কি, এখানে তার ডোর হ্যান্ডেল এটা বারবার স্যানিটাইজ করতে হয়। আর যখন হচ্ছে সে হাউস, মানে বাড়িতে যখন প্রবেশ করে কিংবা বাড়ি থেকে যায়, তার বারবার হ্যান্ড
ওয়াশ করতে হয়। তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এক্ষেত্রে এইসব পেশেন্ট কি করে আপনার, অবসেশন মানে হচ্ছে মনে মনে একটা জিনিস বারবার চিন্তা করা, আর কম্পালশন হচ্ছে সেটা বাস্তবে পরিণত করা। যেমন আমি যদি মনে করি যে আমার হাতটা নোংরা হয়ে আছে, ময়লা হয়ে আছে, এটা আমি যে বারবার চিন্তা করি, আর বারবার চিন্তা করার ফলে আমি যদি বারবার বেসিনে যে হাত ধুয়ে আসি, ওটাই কম্পালশন। তার মানে এটা ওসিডির একটা পেশেন্ট। এই ওসিডি পেশেন্টের ক্ষেত্রে আপনাকে যদি বলে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, এখানে কিন্তু ড্রাগের কথা বলে নাই। এখানে আপনার ট্রিটমেন্ট কিন্তু দুই টাইপের হয়, একটা কি সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে, যেমন ওসিডির ক্ষেত্রে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, মানে পেশেন্টকে বারবার ওই সিচুয়েশনে হেবিট করাতে হবে। সে যে স্যানিটাইজেশন নিয়ে অভ্যাস, এটা তাকে বারবার ছেড়ে দিতে হবে যে আপনি স্যানিটাইজেশন ছাড়া এটা করেন। তাকে অভয় দিতে হবে যে না, এটা সমস্যা নেই, আপনি ওখানে যান। তাকে ওই পরিবেশে ছেড়ে দিতে হবে। তখন তার আস্তে আস্তে আহ এই যে প্রবলেমটা, সেটা সে কোপ আপ করে ফেলতে পারবে। আর এছাড়া আপনাকে যদি বলে যে ড্রাগ হিসেবে আপনি কি দিবেন ওসিডি পেশেন্টকে, তখন কিন্তু অবশ্যই আপনার তাকে সিলেক্টিভ সেরোটোনিন রি আপটেক ইনহিবিটর অথবা হাইড্রোস ক্লোমিপ্রামিন দিতে হবে। এই যে এরকম আপনি তার মানে ট্রিটমেন্ট এখান থেকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এখান থেকে আপনার এসবিএ আসে। এখান থেকে এসবিএ তে আপনার হয় ডায়াগনোসিস এর কথা বলবে, না হয় ট্রিটমেন্টের কথা বলবে। আপনার যখন রিপিটেড হ্যান্ড ওয়াশিং বলেন কিংবা রিপিটেড ডোর স্যানিটাইজেশন বলেন কিংবা রিপিটেড ক্লথ ওয়াশিং বলেন, যখন এই ওয়ার্ড গুলা বারবার আসবে, ধরে নেবেন ডায়াগনোসিস ওসিডি। আর ওসিডির ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট একটা কি, একটা তো ড্রাগ ট্রিটমেন্ট। আর ড্রাগ ট্রিটমেন্ট ছাড়া আরেকটা কি, এই দেখুন এক্সপোজার রেসপন্স প্রিভেনশন, মানে যেটা বললাম যে এই সিচুয়েশনটা তাকে ছেড়ে দিতে হবে, সেজন্য এটা বারবার এটা করে হেবিচুয়েটেড হয়ে যায়, আর এই স্বভাবটা থেকে যেন রিকভারি করতে পারে। A nurse did COVID-19 ICU duty for 1 month. Now she presented with shortest breath, chest pain, palpitation for weeks. Blood report normal. Most likely diagnosis is. আচ্ছা, এখানে আপনাদের জন্য এই সিনারিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কিংবা এই সিনারিও লাইক কোয়েশ্চেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা কথা বলা, যেমন একজন নার্স যিনি 1 মাস আইসিইউতে ডিউটি করেছেন। আপনারা জানেন যে আইসিইউতে সবচেয়ে যারা পেশেন্ট থাকেন তারা খুব সিরিয়াস কন্ডিশনে থাকে, মুমূর্ষু অবস্থায় থাকে, কিংবা অনেকে লাইফ সাপোর্টে চলে যায়, সেখান থেকে ব্যাক করে না। তার মানে এটা কিন্তু একটা আপনার কি ট্রমাটাইজড কন্ডিশন। যখন আপনি দেখবেন একটা স্ট্রেসফুল কিংবা ট্রমাটাইজড কন্ডিশন, আর ওই ট্রমাটাইজড কন্ডিশনের আপনার হচ্ছে কিছুদিন থেকে কয়েক মাস পর পর্যন্ত যখন একটা ফিচার্স ডেভেলপ করে, তখন সেটাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে। এখানে একটা কথা আছে অবশ্য, যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারও সেম। আপনার একিউট স্ট্রেস রিঅ্যাকশন, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তিনটাই কিন্তু আপনার মানে হচ্ছে একটা ট্রমার পরে অ্যাংজাইটির ফিচার নিয়ে আসে। একিউট স্ট্রেস রিঅ্যাকশনটা কয়েক সেকেন্ড সেকেন্ড থেকে মিনিটের মধ্যে ফিচার্স ডেভেলপ করে। যেমন হচ্ছে হঠাৎ করে আপনি কোথাও যাচ্ছেন, আপনি হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনার শিকার হলেন, কিংবা সিঁড়ি থেকে হঠাৎ করে পড়ে গেলেন, কিংবা রিক্সা থেকে হঠাৎ করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে কিন্তু হঠাৎ আপনার সেন্স কাজ করবে না যে আপনি কিভাবে পড়লেন, একটু পরে মনে হবে যে না, আপনার হাতে ব্যথা লাগতেছে, কিংবা হচ্ছে শরীরে ব্যথা লাগতেছে। এই যে একটা অনুভূতি, সেটাই হচ্ছে একিউট স্ট্রেস রিঅ্যাকশন। আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস, এটার সাথে আপনার গুলাই ফেলবেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রেও আপনার সেম, কিন্তু সেটা বলে যে আপনার 1 মাসের মধ্যে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কয়েকদিন পরেই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার দেখা দেয়। কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা আপনার 22 দিন 25 দিন পর থেকে, কিংবা 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর থেকে দেখা দেয়। আপনি যখন কোনো ক্লিনিক্যাল ফিচার দেখবেন যে 1 মাসের উপরে, তখন চোখ বন্ধ করে ওটা ডায়াগনোসিস কি হবে, পিটিএসডি, একটা ট্রমার হিস্ট্রি। এখানে তো বলছে আইসিইউ ডিউটির পর থেকে চেস্ট পেন পেলপিটেশন, এটা 2 সপ্তাহ ধরে। আপনার বলতে পারতো যে কোন একটা আর্মি পার্সন যুদ্ধে গিয়েছে 6 মাস আগে, এখন 6 মাস পর তার বারবার নাইটমেয়ার হচ্ছে, রাতে ঘুম থেকে হঠাৎ করে ভয় পেয়ে জেগে উঠতেছে। এখন আপনার ডায়াগনোসিস কি, সেটাও কিন্তু পিটিএসডি। কিংবা আপনার হচ্ছে বলতে পারে যে একজন মা, তার গত 10 দিন ধরে সমস্যা হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে। কারণ কি, 27 দিন আগে তার ছেলে মারা গিয়েছে তখন থেকে। তার মানে এই 27 + 10 যোগ করলে 37 ডেজ, এটাও কিন্তু পিটিএসডি একটা সিনারিও। কিংবা এরকম হতে পারে যে আপনি কোথাও যাচ্ছেন, 2 মাস আগে আপনি দেখলেন আপনার সামনে দুটা বাস মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করলো। এটাও কিন্তু একটা ট্রমাটাইজড কন্ডিশন। ওই 2 মাস পর থেকে আপনার কি হলো, এই প্যালপিটেশন শুরু হলো, এটাও কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের এক্সাম্পল। তার মানে শুধুই যে এই এক্সাম্পল দেবে এমন না, আপনার মেইন থিমটা জানতে হবে। মেইন থিম জেনে যদি আপনি সামনে প্রসিড করেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন সুন্দরভাবে। আর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার সামনে একটা কোয়েশ্চেন আছে, সেখানে আমরা এটার এক্সপ্লেনেশন দিব। আর এখানে ডিপ্রেশনের কিন্তু কিছুই হয় না, ডিপ্রেশনের কোনো ফিচার্স আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চেস্ট পেন প্যালপিটেশন এগুলো ডিপ্রেশনের ফিচার্স না। থাইরোটক্সিকোসিস, এটাতেও কিন্তু এরকম ফিচার্স হয় না। আর একিউট অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটাও এরকম না, কারণ অ্যাংজাইটি
হচ্ছে কিছু একটা ডিজিজের মাধ্যমে প্রকাশ করবে। A 35-year-old man comes to psychiatry department by his relative with a complaints of abnormal behavior. After taking history and proper clinical examination, you think he developed schizophrenia. Which type of structural brain changes occur in schizophrenia? আচ্ছা, আপনারা যখন সাইকিয়াট্রি ডেভিডসন থেকে পড়বেন তখন ওইখানে কিছু দেখবেন যে ব্রেন স্ট্রাকচার এন্ড ফাংশন এটা টপিকস আছে, সেখান থেকে আপনার আসে। যেমন অ্যালজিমার্স ডিজিজের ক্ষেত্রে ব্রেনের কি চেঞ্জ হয়, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ব্রেনের কি চেঞ্জ হয়, ডিপ্রেশনের ক্ষেত্রে ব্রেনের কি চেঞ্জ হয়। তার মানে অ্যালজিমার্স, সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, এই তিনটার ব্রেন স্ট্রাকচারে কি কি চেঞ্জ হয়, কি কি নিউরো ট্রান্সমিটার চেঞ্জ হয়, এটা আপনারা অবশ্যই পড়বেন। এখান থেকে আপনার এসবিএ কিংবা এমসিকিউ আসে। যেমন এখানে অ্যান্সার কি, এখানে অ্যান্সার এনলার্জ ভেন্ট্রিকল উইথ স্লাইড ডিউকেস ব্রেন। আপনাদের সুবিধার্থে এখানে একটা দিয়ে দিলাম, এটা আপনার ডেভিডসনের ছিল, আমি আবার একসাথে করে লিখেছি। যেমন জেনারেলাইজড সেরেব্রাল কর্টেক্স অ্যাট্রফি, ব্রেনটা ওভারঅল ছোট, এটা কিসে পাবেন, অ্যালজিমাস ডিজিজে। ডিক্রিয়েস 5-হাইড্রোক্সিট্রিপটামিন ইন মিড ব্রেন অ্যান্ড এমিগডালা, এটা কোথায় পাবেন, ডিপ্রেশনে। মানে ডিপ্রেশনের ক্ষেত্রে আপনাকে যদি বলে যে কোন কোন নিউরো ট্রান্সমিটারে অ্যাবনর্মালিটি হয়, সেটা কি, সেরোটোনিন, নর এড্রেনালিন, এগুলো আরো অনেক কিছু আছে। 5-হাইড্রোক্সিট্রিপটামিনের আরেকটা নাম সেরোটোনিন। এনলার্জ ভেন্ট্রিকল উইথ স্লাইটলি ডিক্রিয়েস ব্রেন, অলসো generalized gray matter loss, এটা কোথায় পাবেন, সিজোফ্রেনিয়াতে। ইনক্রিজ ডোপামিন সিনথেসিস ইন দ্য স্ট্রাটাম, স্ট্রাটাম মানেও যে বেসাল গ্যাংলিয়ার পার্ট, সেটা কিসে পাবেন, সিজোফ্রেনিয়াতে পাবেন। সবসময় একটা কথা মনে রাখবেন যে ডিপ্রেশন মানে মন খারাপ, সবকিছু কম কম, আর সিজোফ্রেনিয়া পাগলামি, সবকিছু বেশি বেশি। তার মানে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার কি হবে, বাড়বে, আর ডিপ্রেশনের ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার কি হবে, কমবে। এখানে আবার নিউরোট্রান্সমিটারের নামগুলো আলাদা মনে রাখতে হবে। যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে সেরোটোনিন কমবে, আর সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ডোপামিন বাড়বে। অনেক ক্ষেত্রে আপনারা ধরেন ডোপামিন নাম মনে রেখেছেন, কিন্তু এক্সাম হলে যে ভুলে যাবেন যেটা বাড়ে না কমে। সেই জন্য বললাম যে সিজোফ্রেনিয়া মানে হচ্ছে পাগলামি করা, পাগলামি মানে বেশি বেশি। A 28-year-old woman who has recently given birth to a healthy child presents with symptoms of emotional lability. Which one of the following would make you most suspicious that she has postnatal depressive disorder? আচ্ছা, আমরা জানি যে এখান থেকে অবশ্যই অবশ্যই একটা কোয়েশ্চেন আপনারা পাবেন মেইন পরীক্ষায়। আপনার হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস কিংবা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন কিংবা পোস্টপার্টাম ব্লু রিলেটেড কোয়েশ্চেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কিংবা পার্সোনালিটি ডিসঅর্ডার রিলেটেড কোয়েশ্চেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এরকম লাস্ট দিকে কিছু টপিকস আছে যেখান থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন আসেই। তার মানে এটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার বলছে যে পোস্ট ন্যাটাল ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আছে পেশেন্ট, এটা আপনি কি দিয়ে বুঝবেন, সেটা কি, প্রেজেন্স অফ গিলটি থটস। যারা ডিপ্রেশনে থাকে তারা দেখবেন যে সবসময় একটা গিলটি ফিলিংস নিয়ে থাকে, সুইসাইডাল থিঙ্কিং নিয়ে থাকে, স্লিপ প্যাটার্ন ডিস্টারবেন্স হয়। কিন্তু আপনার যদি বলে যে মোস্ট সিরিয়াস ক্লিনিক্যাল ফিচার্স অফ ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সেটা কি, সেটা হচ্ছে মোস্ট সিরিয়াস এর মধ্যে প্রেজেন্স অফ গিলটি থটস, এটা হচ্ছে মোস্ট সিরিয়াস একটা ফিচার্স কিংবা কমপ্লিকেশন। আর এখানে হচ্ছে দেখেন পোস্টপার্টাম ব্লু ডিপ্রেশন সাইকোসিস, এটা ডেভিডসন থেকেই নেওয়া, কিন্তু হচ্ছে এখানে বক্স করে নেওয়া। আপনি ডেভিডসনের ওটার চেয়ে যদি এইভাবে বক্স করে পড়েন তাহলে আপনার জন্য কিন্তু এটা মনে রাখাটা সুবিধা হবে। এখান থেকে কি পড়তে হবে আপনার, অনসেট কখন হয়, যেমন ব্লুটা 1 সপ্তাহের মধ্যে হয়, ডিপ্রেশন 1 মান্থের। কিসের 1 সপ্তাহ, মানে হচ্ছে ডেলিভারির, যখন বেবি ডেলিভারি হয় ডেলিভারির 1 উইকের মধ্যে মেয়েদের পোস্টপার্টাম ব্লু দেখা দেয়। আর ডিপ্রেশন দেখা দেয় উইদিন 1 মান্থ। সাইকোসিস দেখা দেয় 14 দিনের মধ্যে। আর এক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার কি হয়, যেমন পোস্টপার্টাম ব্লু এর ক্ষেত্রে ইমোশনাল লেবাইলিটি, মানে আপনার অল্পতেই খুশি হবে, অল্পতেই কান্নায় ভেঙে পড়বে। পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে কি হবে, নেগেটিভ থটস, এই যে যেটা বললাম যে সিরিয়াস একটা ক্লিনিক্যাল ফিচার। অ্যানহেডোনিয়া, অ্যানহেডোনিয়া মানে হচ্ছে সে কোনো কিছু থেকেই কোনো এনজয়মেন্ট করতে পারবে না। এই যে বাচ্চা বেবি হলে মানুষ কি করে, মাদারহুড এনজয় করে, কিন্তু যার ডিপ্রেশন থাকবে সে কিন্তু মাদারহুড এনজয় করতে পারবে না। অলওয়েজ নেগেটিভ থটস থাকবে, গিল্টি ফিলিংস থাকবে, সুইসাইডাল থটস থাকবে। আর পোস্টপার্টাম সাইকোসিস এক কথায় বললে এখানে মেনিক কিংবা ডিপ্রেসিভ সাইকোসিস থাকে। আর হচ্ছে আপনার এখানে সিজোফ্রেনিয়ার একটা হিস্ট্রি থাকতে পারে, সাইকোসিসের সাথে সিজোফ্রেনিয়ার হিস্ট্রি কিংবা বাইপোলার ডিসঅর্ডারের হিস্ট্রি থাকতে পারে। সিজোফ্রেনিয়ার পেশেন্টের ক্ষেত্রে আপনার আহ আরেকটা দিয়ে মনে রাখতে হয় যে এক্ষেত্রে বাচ্চার ক্ষতি করার একটা চান্স থাকে। অনেক ক্ষেত্রে দেখেন না যে মা বাচ্চাকে মেরে ফেলতেছে, পোস্টপার্টামের পর যদি এরকম শোনেন যে 14 দিন কিংবা কয়েক 14 দিন কিংবা 14 দিনের পর থেকে তার মধ্যে হচ্ছে কিছু চেঞ্জ দেখা গেছে, কিংবা সে নিজে নিজে কথা বলে কিংবা তার হ্যালোসিনেট করতো। অনেকে বলে গ্রামে যে জিনে ধরছে, অ্যাকচুয়ালি জিনে ধরা ভূতে ধরা বলতে কোনো কিছু নাই, সেটাই হ্যালোসিনেশন, বুঝতে পারে না।
ওইরকম কন্ডিশনে যখন কোনো বাচ্চাকে মেরে ফেলতে চাইবে কিংবা হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার করবে, তখনই কিন্তু সেটা পোস্টপার্টাম সাইকোসিস ডায়াগনোসিস হবে। আর আপনার হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে হিস্ট্রি থাকতে পারে অ্যাসোসিয়েটেড, যেমন পোস্ট নেটাল ডিপ্রেশন, মানে এটা যদি তার সেকেন্ড প্রেগনেন্সি হয়ে থাকে, এরকম হিস্ট্রি থাকবে যে আগের প্রেগনেন্সি তো মানে ফার্স্ট প্রেগনেন্সিতেও তার ডিপ্রেশন ছিল, কিংবা প্রেগনেন্সির আগেও তার একটা ডিপ্রেসিভ কন্ডিশন ছিল। সাইকোসিসের ক্ষেত্রে কি থাকবে? হিস্ট্রি অফ বাইপোলার মুড ডিসঅর্ডার। বাইপোলার মুড ডিসঅর্ডার তো জানেনই, যেখানে ডিপ্রেশন কিংবা মিনিয়া দুইটাই থাকবে। মানে ডিপ্রেশন থাকলে মাঝে কিছুদিন ভালো থাকবে, পরে আবার মিনিক ফেজে যাবে। আর এখানে এটা মনে রাখতে হবে যে পোস্টপার্টাম ব্লু যেটা, এটা কিন্তু আপনার 100-র মধ্যে 80% মেয়েদেরই এই পোস্টপার্টাম ব্লু থাকতে পারে। কিন্তু ডিপ্রেশন যেটা, সেটা 10-15% ক্ষেত্রে থাকে। পোস্টপার্টাম ব্লু এর ট্রিটমেন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে ট্রিটমেন্ট হচ্ছে এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসিওর। এখানে আপনার তাকে আশ্বস্ত করতে হবে যে এটা কোনো ব্যাপার না, প্রত্যেক মেয়েদেরই হয়, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে আপনার অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ দেওয়া লাগবে। যদি ড্রাগের রেসপন্স না করে, সেক্ষেত্রে আপনার কিন্তু হসপিটাল এডমিশন লাগবে। আর পোস্টপার্টাম সাইকোসিস, এটা আপনার দ্রুতই, যত দ্রুত সম্ভব হসপিটাল এডমিশন লাগবে। আর অবশ্যই মা ও বাচ্চাকে আলাদা ইউনিটে এডমিশন লাগবে। কারণ মায়ের সাথে যখন বাচ্চাকে রাখবেন, তখন দেখবেন যে মা বাচ্চাকে মেরে ফেলছে। এই কারণে মার সাথে বাচ্চাকে রাখা যাবে না। আর পরে তো অ্যাসোসিয়েটেড অ্যান্টিসাইকোটিক ড্রাগ কিংবা অ্যান্টিডিপ্রেসেন্ট যেটা লাগে সেটা আপনি দিতে পারবেন। যেহেতু বাইপোলার ডিসঅর্ডার একটা হিস্ট্রিতে আছে, তার মানে অ্যান্টি ডিপ্রেসেন্টও লাগতে পারে। হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক্স? অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বললাম যে আপনার যদি বলে যে সাইকিয়াট্রি থেকে ড্রাগ কোয়েশ্চেন আসবে, সেখানে অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টিসাইকোটিক এই দুটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। তো অ্যান্টি সাইকোটিক ড্রাগ ডেভিসনের যেটা, সেটা মনে রাখা আপনাদের জন্য টাফ হবে। তো আপনাদের সুবিধার্থে, যেমন সেকেন্ড জেনারেশন নোভেল অর নিউয়ার অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এটা আপনারা সিপি তে জোকার এটা দিয়ে মনে রাখতে পারেন। সি তে ক্লোজাপিন, পি তে পেলিপেরিডন, জেড তে জিপ্রাসিডন জোটিপাইন, ও তে ওলানজেপিন, কিউ তে কিউটাপিন, এসিনাপিন, এনপিপ্রাজন, আর তে রেসপেরিডন কিংবা বেনজিসক্সাজোল। এখন একটা কথা মনে রাখবেন, এখানে যে ড্রাগগুলো, এগুলোই সবগুলোই নিউয়ার। আর পিতে পেলিপেরিডন, আবার পিতে পিমোজেট, কিন্তু পিমোজেট কিন্তু ফার্স্ট জেনারেশন কিংবা কনভেনশনাল। আপনি যদি এটা মনে রাখতে পারেন, তার মানে এটা ছাড়া বাকি যত ড্রাগ সেগুলো ফার্স্ট জেনারেশন কিংবা কনভেনশনাল ড্রাগ। এখানে আরেকটা কথা মনে রাখবেন যে ক্লোজাপিন কিন্তু নিউট্রোপিনিয়া কিংবা এ গ্রানুলোসাইটোসিস করে, এটা কিন্তু এসবি আসে এই পোর্শনটা। আপনাকে সিনারিও দিতে পারে যে একটা পেশেন্ট, তার সিজোফ্রেনিয়া আছে কিংবা সে অ্যান্টিসাইকোটিক ড্রাগ নেয়। এখন আপনার কাছে হাই গ্রেড ফিভার নিয়ে আসছে, আপনি সিবিসি করে দেখলেন তার নিউট্রিফিল কাউন্ট 500 রকম কিংবা 200-300। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস কিংবা হুইচ ড্রাগ ইজ রেসপন্সিবল? যখন আপনি দেখবেন যে একটা পেশেন্টের ফিভার আছে, নিউট্রিফিল কাউন্ট কম, সিনারিওতে বলছে যে সিজোফ্রেনিয়া আছে কিংবা সিজোফ্রেনিয়ার একটা হিস্ট্রি ছিল, কিংবা অ্যান্টিসাইকোটিক নিচ্ছে, তখনই আপনার ডায়াগনোসিস হয়ে যাবে কি এটা ক্লোজাপিন রিলেটেড নিউট্রোপেনিয়া কিংবা এগ্রানুলোসাইটোসিস। তার মানে এখান থেকে কিন্তু আপনার এসবি আসবে এই লাইনটা থেকে। আবার এটা পড়লে আপনার সেকেন্ড জেনারেশন ড্রাগের নামও পড়া হবে, ফার্স্ট জেনারেশনও পড়া হবে। তার মানে এখানে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক, এখানে অ্যান্সার সি। সি সালপিরাইট, এটা ফার্স্ট জেনারেশন। আর বাকিগুলা যে নেমোনিকটা বললাম, ওই নেমোনিক দিয়ে মনে রাখতে পারবেন। 24 question. A 70-year-old accountant has difficulty in concentrating on tasks and remembering recent events. He has found it difficult in practice to hold down his job over at least the past 18 months. Clinical examination and laboratory tests are normal. Mental status examination shows emotional lability, difficulty in naming common objects, and a recall of only one out of the three objects after 5 minutes. What could be the cause of his symptoms? এখানে দেখেন খুব বড় একটা সিনারিও। এটা যদি আপনি ক্লুটা না জানেন, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। এখানে বলছে যে 70 ইয়ার্স, মানে 70 বছরের একজন বয়স্ক লোক, যার কি হচ্ছে যে রিমেম্বারিং রিসেন্ট ইভেন্ট, মানে নতুন যে ইভেন্ট হচ্ছে, মানে আজকে আপনি যাকে দেখছেন তার নাম ভুলে যাচ্ছেন, তার চেহারা ভুলে যাচ্ছেন। কিংবা আপনি এখন খাবার খেয়েছেন, আপনাকে যদি বলা হয় যে আপনি খাবার খেয়েছেন, আপনি বলতে পারবেন না। কিংবা আপনাকে 5 মিনিট আগে যে কথাটা বলা হচ্ছে, 5 মিনিট পরে সেটা আপনি ভুলে যাচ্ছেন। এই যে 5 মিনিট আগে আপনাকে যেটা বলা হচ্ছে, আপনি 5 মিনিট পর ভুলে যাচ্ছেন, এটাকে বলে ডিলেড রিকল। তার মানে এখানে আপনার এজ 70, নতুন যে ইভেন্ট গুলো সেটা ভুলে যাচ্ছে, ডিলেড রিকল সেখানে হ্যাম্পারিং হচ্ছে। তার মানে ডায়াগনোসিস কি? অ্যালজিমার্স ডিমেনশিয়া কিংবা অ্যালজিমার্স ডিজিজ।
কারণ কি অ্যালজিমার্স ডিজিজ ইউজুয়ালি 45 ইয়ার্স এর পর হয়, এখানে এজ 70 ইয়ার্স। আর অ্যালজিমার্স ডিজিজের ক্ষেত্রে কি ক্লিনিক্যাল ফিচার কি? ইম্পেয়ারমেন্ট অফ এবিলিটি টু রিমেম্বার নিউ থিংস, মানে নতুন যা কিছু আছে সবকিছু ভুলে যাওয়া। পুরাতন যা আছে সেটাও ভুলবে কিন্তু আস্তে আস্তে, কিন্তু নতুন যেটা সেটা খুব দ্রুত ভুলে যাওয়া। আর সাথে কি ডিলেট রিকলের সমস্যা হবে। তার মানে এখানে দেখেন এলজিমার্স এর ক্ষেত্রে কি হয়। আচ্ছা, এলজিমার্স ডিজিজের ক্ষেত্রে আপনার ক্লিনিক্যাল ফিচার্স এর উপরে এখানে কিছু কিছু নিউরোট্রান্সমিটারের নাম দেওয়া আছে। আর এখানে একটা ফিগার আছে, ফিগার 13.4। এখানে আপনার এই ফিগারে কি বলা যে অ্যালজিমার্স ডিজিজের ক্ষেত্রে ব্রেইনে অ্যামাইলয়েড ডিপোজিট হয়। এটা কিন্তু আপনার এসবি এর জন্য কাজে লাগবে। এছাড়া আপনার অ্যালজিমার্স ডিজিজের ক্ষেত্রে কোন কোন নিউরোট্রান্সমিটার অ্যাবনর্মালিটি হয়, যেমন ইম্পেয়ারমেন্ট অফ কোলিনার্জিক ট্রান্সমিশন, abnormalities of noradrenaline or norepinephrine, 5 হাইড্রোক্সিট্রিপটামিন গ্লুটামেট, সাবস্টেন্স পি। এটা পুরোটাই আপনার এসবি আর এমসিকিউ এর জন্য লাগবে। আর এখানে ক্লিনিক্যাল ফিচারে কি বলছে দেখেন, দ্য কি ক্লিনিক্যাল ফিচার্স ইজ ইম্পেয়ারমেন্ট অফ দ্য এবিলিটি টু রিমেম্বার নিউ ইনফরমেশন। তার মানে এই যে নতুন নতুন ইনফরমেশন যেটা মনে রাখতে পারে না, ভুলে যায়, এটা কিন্তু কি ক্লিনিক্যাল ফিচার। পুরাতন যে যেমন তার যদি 70 বছর বয়সে এই অ্যালজিমার্স ডিমেনশিয়া হয়, 70 বছরের আগে তো একটা মেমোরি ছিল, সেটা ভুলবে কিন্তু আস্তে আস্তে ভুলবে। কিন্তু নতুন যে মেমোরি সেটা কোনোটাই সে মনে রাখতে পারবে না। এটাই অ্যালজিমার্স ডিজিজের মেইন ফিচার। আর আপনাকে যদি এরকম একটা সিনারিও দিত যে একটা পেশেন্ট, সে হচ্ছে এখন কোপ আপ করতে পারতেছে না, 3 মাস আগে যেরকম ছিল 3 মাস পর হঠাৎ করে সে সবকিছু ভুলে গেছে, সাথে হচ্ছে বেড রিডেন হয়ে পড়ছে, মানে 3 মাসের মধ্যেই হঠাৎ করে সে সবকিছু ভুলে গেছে, বেড রিডেন হয়ে গেছে, তখন আপনি এই ডায়াগনোসিসটাকে কি বলবেন? এই ডায়াগনোসিসটাকে কি তখন আপনি এলজিমার্স ডিজিজ বলবেন? না, কারণ কি অ্যালজিমার্স ডিজিজের ক্ষেত্রে আপনার যে ডিমেনশিয়াটা হয় সেটা গ্রেজুয়ালি হয়, মানে আস্তে আস্তে হয়। কিন্তু ভাস্কুলার ডিমেনশিয়া সেটা খুব দ্রুত হয়। আর ক্রুসফিল জ্যাকব, আমি যেটা বললাম যে 3 মাস আগে ঠিক ছিল, 3 মাস পরে হঠাৎ করে সব ভুলে গেছে, বেড রিডেন হয়ে পড়ছে, তার মানে এটার সিনারিটা হচ্ছে ক্রুসফিল জ্যাকবের জন্য। আচ্ছা, এখানে তার মানে এই সিনারি অনুযায়ী অ্যান্সার কি হবে? অ্যান্সার অ্যালজিমার্স ডিমেনশিয়া। A 40-year-old male complains of feeling very low in mood and having low interest in his unusual activities over the previous 6 weeks. On further questioning, he also expressed some ideas of wanting to harm himself and having thought about suicide. What is the preferred first-line choice of medication for this patient? যখনই আপনার বলবে যে নিজের হার্ম করতে চাচ্ছে, সুইসাইডাল টেন্ডেন্সি, তখনই আপনার ধরে নিতে হবে এই যে প্রথমে আবার কি বলা, লো মোড। তার মানে লো মোড সুইসাইডাল থিঙ্কিং। এটা ডায়াগনোসিস কি হবে? আপনি যে কোনো এসবিএ অ্যান্সার করার মেইন জিনিস যেটা, সেটা আপনার কাছে ড্রাগ চাক যাই চাক, প্রথমে আপনাকে ডায়াগনোসিস করা শিখতে হবে। এখানে কিন্তু আপনার ফার্স্ট লাইন চয়েস অফ মেডিকেশন চেয়েছে, মানে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট করতে হলে তো আপনার ডায়াগনোসিস করতে হবে। আপনি যদি ডায়াগনোসিসটা আগে করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট বলেন কিংবা হচ্ছে কমপ্লিকেশন বলেন কিংবা আপনার কোনো ইনভেস্টিগেশন বলেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তার মানে আপনি ক্লু ধরে অবশ্যই অবশ্যই আগে নিজ দায়িত্বে ডায়াগনোসিস করা শিখবেন, দেন আপনি ট্রিটমেন্টে আসবেন। তাহলে এখানে ডায়াগনোসিস কি? এখানে ডায়াগনোসিস ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিংবা মেজর ডিপ্রেসিভ যে কন্ডিশন সেখানে আছে। তো এখানে আপনার ফার্স্ট লাইন চয়েস কি? যেমন টিসিএ, এটাও কিন্তু অ্যান্টি ডিপ্রেসেন্ট। মনোএমন অক্সিডেজ ইনহিবিটর, এটাও কিন্তু অ্যান্টি ডিপ্রেসেন্ট। এসএসআরআই, এটাও অ্যান্টি ডিপ্রেসেন্ট। ওলানজিপিন হচ্ছে অ্যান্টিসাইকোটিক। লিথিয়াম তো বাইপোলার মুড ডিসঅর্ডারের, ডি তো হবেই না। তাহলে এই তিনটার মধ্যে কোনটা হবে? তিনটাই তো অ্যান্টি ডিপ্রেসেন্ট। বাট আপনার এখানে মোস্ট প্রেফারেবল হচ্ছে এসএসআরআই। এখন বলতে পারেন তাহলে এ আর বি কেন দিব না? কারণ টিসিএ বলেন কিংবা মনো অ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর বলেন, এগুলোতে আপনার কার্ডিও টক্সিসিটি বেশি, সাইড ইফেক্ট অনেক বেশি হয়। কিন্তু এসএসআরআই এর ক্ষেত্রে আপনার সাইড ইফেক্টটা কম্পারেবলি কম হয়, এই কারণে আপনার মোস্ট প্রেফারেবল অ্যান্টিডিপ্রেসেন্ট হচ্ছে এসএসআরআই। আর আপনিও দেখবেন যে যখন আপনি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দিচ্ছেন কিংবা অনেক প্র্যাকটিশনার মোস্টলি কিন্তু আপনার এসএসআরআই প্রেসক্রাইব করে থাকেন। A 25-year-old woman presents with problems of excessive worry about almost everything in her life, including her future plans. She has severe difficulty in concentrating, feelings of depression, and sleep disturbance. Her job performance is affected because of this worry and restlessness. She also has problem developing social relationship and refuse invitation to almost any social gathering for work or for pleasure. How would you best describe her condition? আচ্ছা, এখানে কি বলা যে 25 ইয়ার্স উইমেন, যে দেখা যাচ্ছে যে সবসময় ওরিড থাকে, মানে চিন্তিত থাকে অনেক বেশি। আর এই চিন্তাটা কি নিয়ে? তার ফিউচার প্ল্যান নিয়ে, মানে ফিউচারে কি করবে সেটা নিয়ে চিন্তিত থাকে। আর এই
বেশি পরিমাণ হচ্ছে ওরিডির কারণে দেখা যায় যে সে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না। এখানে আপনার এটা কিসের একটা ফিচার্স লাগছে? এটা কিন্তু আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারের ফিচার্স লাগছে। আপনার এটা অ্যান্সার করার আগে আগে এই বক্সটা বুঝতে হবে। অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু আপনার থ্রি টাইপস হয়: ফোবিক, পেনিক, জেনারেলাইজড। তাহলে ফোবিক ডিসঅর্ডার কি? ফোবিক ডিসঅর্ডার হচ্ছে আপনার আপনি যে কোনো একটা জিনিসের প্রতি ভয়। যেমন প্রত্যেকে, অনেকে দেখবেন ভেনি পাংচার, আপনি যখন ইন্টার্নশিপে ছিলেন কিংবা আপনার ফ্রেন্ডরা ছিল, দেখবেন যে ভেনাস ব্লাড কালেক্ট করতে যে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এটাই কিন্তু আপনার ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। মানে ফোবিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসের প্রতি ভয়। সে কিন্তু অল টাইম ঠিক আছে, কিন্তু যখন ভেনাস ব্লাড টানতে চাচ্ছে তখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। কিংবা অল টাইম ঠিক আছে, যখন এয়ারে, যখন প্লেনে চড়বে তখন হচ্ছে ভয় পাচ্ছে, কারণ মনে করছে কি প্লেন এটা মনে হয় এখনই ক্র্যাশ করে যাবে। তার মানে আবার অনেকের অ্যাগোরাফোবিয়া থাকে, মানে অনেক মানুষ দেখলে ভয় পায়। যারা অনেক মানুষ দেখলে ভয় পায়, আপনি শত চেষ্টা করলেও তাকে কিন্তু মার্কেট প্লেস কিংবা হচ্ছে কোথাও মার্কেট কিংবা হচ্ছে কোথাও বাজার করতে পাঠালেও সে যাবে না। কারণ কি, সে মানুষ দেখলেই ভয় পায়। তার মানে এটা কি, এটা সিচুয়েশনাল। এই ফোবিক ডিসঅর্ডার কি, এটা সিচুয়েশন অনুযায়ী। মানে আপনি যখন ওই সিচুয়েশনে ফেলবেন তখনই কিন্তু সে এই ভয়টা পাবে, এছাড়া পাবে না। তো যে ওইগুলা ভয় পায় সে কি ওখানে যাইতে চাইবে? অবশ্যই চাইবে না। তার মানে কি, অ্যাভয়েডেন্স, সে এটা এড়াই চলতে চাইবে। পেয়ার অফ সিচুয়েশন মানে ওই সিচুয়েশন, একই কথা। মানে ভেনি পাংচার, ধরেন আপনি ভেনাস ব্লাড কালেক্ট করতে ভয় পাচ্ছেন, আপনি এখানে ভয় পাচ্ছেন। অন এক্সপোজার, এক্সপোজার মানে কি, ওই যে ওই সিচুয়েশনটাতে নিয়ে ফেলা, এগুলো একই কথা ঘুরাই ফেরা। আপনি এক্সাম্পলটা মনে রাখবেন, তাহলে কিন্তু ফোবিকটা বুঝতে পারবেন। আর পেনিকটা কি, এটা হচ্ছে রিপিটেড অ্যাটাক অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখানে পেনিকের ক্ষেত্রে মনে করে তার মারাত্মক কোনো রোগ হয়ে গেছে মনে হয়, অ্যাজ লাইক মনে হচ্ছে চেস্ট পেন হইলে মনে করে তার মনে হার্ট অ্যাটাক হয়ে গেল, কিংবা সে মনে হয় এখনই স্ট্রোক করলো, কিংবা সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, অনেক বেশি বেশি শ্বাস নিতে থাকে। শ্বাস নিতে থাকলে মনে করে যে না, তার অনেক শ্বাসকষ্ট হয়ে গেছে, এখন বুঝি মারা গেল। আর এই পেনিক ডিসঅর্ডারটা কি, রিপিটেড, রিপিটেড মানে প্যারোক্সিজমাল, মানে মাঝে মাঝেই হবে। ধরুন 1 মাস আগে তার এরকম অ্যাটাক হলো, 1 মাস পরে সেম, 2 মাস পরে সেম অ্যাটাক হচ্ছে, এটাকে পেনিক বলতেছে। আর এই অ্যাটাক গুলা হলে এসকেপ, সে এটা থেকে মানে হচ্ছে এই যে সিমটমস, সিমটমসে ভয় পায়, এখানে কি সিচুয়েশনকে ভয় পাচ্ছে। মানে ভেনাস ব্লাড টানতে তার কষ্ট, সেটাতে ভয় পাচ্ছে, যাইতে চাচ্ছে না, কিংবা এয়ারে উঠতে যাচ্ছে না। আর এখানে সে কিসে ভয় পাচ্ছে? সিমটমস, এই যে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কিনা, স্ট্রোক হয়ে যাচ্ছে কিনা, এই যে এখনই হচ্ছে আপনার অনেক বেশি পরিমাণ শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে কিনা। প্যারোক্সিজমাল আর ইপিসোডিক কথাটা কিন্তু সেমই, ইপিসোডিকও মাঝে মাঝে, প্যারোক্সিজমালও মাঝে মাঝে। তার মানে এটা পেনিক। আর যদি সোজা বাংলায় বলি, যে অনেক ক্ষেত্রে আমরা বলি না পেনিক অ্যাটাক, যেমন হচ্ছে আমি এরকম অনেক কেস পেয়েছি যে আহ দেখা গেছে যে এক ছেলে, সে শ্বাসকষ্ট নিয়ে আসছে, তখন হিস্ট্রি কি ছিল, তার 15 দিন আগেও শ্বাসকষ্ট ছিল। চেস্ট এক্সরে করে দেখলাম আসলে কিছু নাই, লাং অস্কাল করে দেখলাম কিছু নাই, সবকিছু নর্মাল। তো যখন একটা ইয়াং এজের ছেলে মেয়ে কিংবা ওরকম রিপিটেড নিয়ে আসবে, আপনি হিস্ট্রি নিলেন কিছু নাই, তখন কিন্তু আপনার একটা হিস্ট্রি নিতে হবে যে আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছেন কিনা। তখন তার বড় বোন বলেছিল যে 15 দিন আগে তার বাবা মারা যায়। তো তখন বাবা মারা যাওয়ার পর পর তার একবার শ্বাসকষ্ট হয়, 15 দিন পর আরেকবার। তার মানে এটা কিন্তু পেনিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে। আর এই পেনিক ডিসঅর্ডারের পেশেন্টরা কিন্তু আপনার হসপিটালে ডক্টরদের হচ্ছে কাছে চলে আসে তাড়াতাড়ি, কারণ ওরা মনে করে মারা যাচ্ছে, ওরা কিন্তু চিকিৎসা চায়। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা কিন্তু পারসিস্ট করবে। এটা তো ফোবিকটা তো আপনার যে সিচুয়েশনে ফেলবেন, পেনিকটা তো মাঝে মাঝেই হবে। আর জেনারেলাইজড কিন্তু পারসিস্ট, এরকম না যে মাঝে মাঝে। মানে যেমন ফিউচার প্ল্যান নিয়ে অনেক বেশি পরিমাণ চিন্তা করা, ওই চিন্তার কারণে ঘুম, খাওয়া দাওয়া সমস্ত কিছু হচ্ছে বাদ দিয়ে দেওয়া, এটাই কিন্তু জেনারেলাইজড ডিসঅর্ডারের মধ্যে পড়ে। এখানে সবসময় ওরিড থাকবে, সবসময় দুশ্চিন্তায় থাকবে। আর এটা ক্রমান্বয়ে পারসিস্ট করবে, এমন না যে আজকে আছে কালকে নাই। এটা একটা না 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পারসিস্ট করেই যাবে, রিপিটেড থাকবে। তার মানে এখান থেকে আপনার 3বার কোয়েশ্চেন আসছে এই বক্স 31.29 থেকে। এই কোয়েশ্চেনটা আপনাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। দ্যাট মিনস এখানে আপনার অ্যান্সার কি হবে? যেমন হচ্ছে এখানে যেটা বললাম যে এক্সেসিভ ওরিড থাকে ফিউচার প্ল্যান নিয়ে, এই কারণে সে ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়েছে, তার মানে এখানে অ্যান্সার জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। 18-year-old sprinter who is currently preparing for a national athletic meeting asked to see the team doctor due to an unusual sensation in his leg. He describes a numb sensation below his knee. On examination, the patient there is apparent sensory loss below right knee in a non-dermatological distribution. The team doctor suspect a non-organic cause of his symptoms. This is an example of, আচ্ছা একটু আগে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে নিউরোলজিক্যাল ফিচার্স কারোর মধ্যে ডেভেলপ করেছে, যেখানে আপনার ব্রেন ইমেজিং করে দেখলেন যে কোনো সমস্যা নাই, তা সত্ত্বেও হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, হাঁটতে পারতেছে না, টাচ করলে বুঝতে পারতেছে না। এগুলা কিন্তু আপনার কনভার্সন ডিসঅর্ডার কিংবা ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডারের মধ্যে পড়ে।
তার মানে এখানে বলছে যে সে সেন্সেশনের মধ্যে প্রবলেম আছে, কিন্তু ডার্মাটোলজিক্যাল ডিস্ট্রিবিউশনে না। আমরা যখন সেন্সেশন প্রবলেম থাকে অবশ্যই তো ডার্মাটোলজিক্যাল ডিস্ট্রিবিউশনে দেখি, যেমন স্যাক্রাল 1-এ আছে না, লাম্বার 4-এ না, 5-এ না, 3-তে। কিন্তু সে ওই জায়গাগুলো ছাড়া অন্য জায়গা দেখাচ্ছে। আর ডক্টর মনে করতেছে যে না, এটা ওরকম প্রবলেম না, এটা নন অর্গানিক কজ। তার মানে এখানে ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস কনভার্সন ডিসঅর্ডার হবে। হাইপোকন্ড্রিক্যাল ডিসঅর্ডার মানে পেশেন্ট মনে করবে তার অনেক মারাত্মক একটা রোগ হয়েছে, সি এর সাথে মিল রেখে ক্যান্সার। হাইপোকন্ড্রিয়াকালে মনে করবে তার ক্যান্সার হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম না। আর সোমাটাইজেশন ডিসঅর্ডার, এই ক্ষেত্রে কি, সোমাটাইজেশন ডিসঅর্ডার তখনই বলবো যখন 1 বছরের বেশি একটা পেশেন্টের সিমটমস থাকবে, এই কারণে সে ডিফারেন্ট ডক্টর দেখাবে, আর তার অনেক বেশি পরিমাণ ইনভেস্টিগেশনের পরিমাণ থাকবে, কিন্তু ইনভেস্টিগেশন সব নর্মাল পাবেন। আর দেখবেন যে তার আনইউজুয়াল কিছু অপারেশনও হয়েছে, যেমন হচ্ছে কোলেসিস্টেকটমি কিংবা হচ্ছে হিস্টেরেক্টমি। এটা আপনি কোথায় পাবেন? সোমাটাইজেশন ডিসঅর্ডার। আর সোমাটাইজেশন ডিসঅর্ডারের আরেকটা নাম কি? ব্রিকেট সিনড্রোম। এগুলা কিন্তু আপনার ডেভিডসনে আছে, আর এসবিএফ পার্ল বইটাতে ওখানেও আছে, ওখানে আপনার রেফারেন্স দেয়া। এই কোয়েশ্চেন গুলো পার্ল থেকে নেওয়া। মিলিঙ্গারিং হচ্ছে কি, পেশেন্ট আপনার কাছে একটা মিথ্যা সিমটমস নিয়ে আসবে কোনো কিছু গেইন করার আশায়। অ্যাজ লাইক বলবে যে আমার অনেক বেশি কোমরে ব্যথা, আপনি আমাকে লং টাইম ছুটির কথা বলে দেন। কিন্তু আপনি এক্সরে করলেন, আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করলেন, দেখলেন যে সব নর্মাল। তাহলে এখানে গেইনটা কি? এখানে সে ছুটি চাচ্ছে। এটাই মিলিঙ্গারিং। মানচেজেন সিনড্রোম কি? ফেকটিসিয়াস ডিসঅর্ডার। এটাই যখন ক্রনিক ফর্মে হয় তখন সেটাকে মানচেজেন সিনড্রোম বলে। তার মানে ফেকটিসিয়াস কি? ফেকটিসিয়াসও সেম, মিথ্যা সিরো সিমটম নিয়ে আপনার কাছে আসবে। মিলিঙ্গারিংও সিরো সিমটমস নিয়ে আসবে, ফেকটিসিয়াসও সিরো সিমটম নিয়ে আসবে। তবে তফাৎ হলো ফেকটিসিয়াসের ক্ষেত্রে গেইন নাই, মানে এখানে শুধু সে ফ্যামিলি মেম্বারের অ্যাটেনশন চায়। মানে হচ্ছে সে তার প্রস্রাবের মধ্যে হচ্ছে ব্লাড নিয়ে বলবে যে তার হিমাচুরা হয়েছে, কিংবা হচ্ছে সে বলবে তার চোখ দিয়ে রক্ত পড়তেছে, এরকম ক্রমান্বয়ে চলতে থাকবে। অ্যাকচুয়ালি চোখ দিয়ে রক্ত পড়ে না। দেখবেন যে হিস্ট্রি নিয়ে পরে বুঝতে পারবেন যে সে তার হাত কেটে চোখের নিচে হচ্ছে ব্লাড দিয়ে বলছে চোখ দিয়ে রক্ত পড়তেছে। তো এটার কারণ কি ছিল? কারণ হচ্ছে এরকম একটা ছিল সত্যিকারের 10 বছরের বাচ্চা বলতো যে চোখ দিয়ে রক্ত পড়ে। তাহলে কারণ কি ছিল? কারণ ছিল যে 10 বছর হয়ে গেছে, তাকে আগে ফ্যামিলি মেম্বার কিংবা তার দাদা তাকে বাইরে ঘুরতে নিয়ে যেত, এখন ঘুরতে নিয়ে যায় না। সে এই কারণে কি করলো? ওই অ্যাটেনশন সিক করার জন্য সে এই কাজটা করলো। তার মানে এটাকে বলতেছে ফ্যাকটিসিয়াস কিংবা ক্রনিক ফর্মে হয়ে গেলে মানচাজান সিনড্রোম। এখানে যতগুলো আপনি অপশন দেখছেন, এই অপশন এসবিএ পারার জন্য আরেকটা জিনিস কি, এক তো আপনি ক্লু দেখে ডায়াগনোসিস করবেন, আর একটা হচ্ছে অপশনের ভিতরে যা থাকে সেই ডিজিজ গুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি সব এসবিএ অ্যান্সার করতে পারবেন। এখানে যে 5টা যে অপশন দেওয়া আছে, 5টা থেকে কিন্তু এসবিএ আসে। আমি কিন্তু শর্টলি 5টা নিয়ে ডিসকাস করেছি। এই 5টাই আপনার জন্য ইম্পর্টেন্ট। A 54-year-old man presents with a variety of physical symptoms that have been present for the past 9 years. Numerous investigation and review by a variety of specialists have indicated no organic basis for his symptoms. This is an example of। আচ্ছা, এখানে কি আপনারা কেউ বলতে পারবেন যে এটা কি? একটু আগে কিন্তু আমি আলোচনা করছি, মানে অ্যান্সার না দেখে কি হইতে পারে এটার অ্যান্সার। এই যে 9 বছর ধরে তার একটা সমস্যা, অনেক বেশি পরিমাণ ইনভেস্টিগেশন করা হয়েছে, অনেকবার হচ্ছে স্পেশালিস্টের কাছে গিয়েছে, কিন্তু তার রোগটাই ধরতে পারলো না। অ্যাকচুয়ালি তার তো রোগ নাই, তাহলে কি ধরবে ডক্টর? তাহলে অ্যান্সার কি হবে? প্রথমেই বলেছিলাম যে 1 বছরের ওপরে সিমটমস, ডিফারেন্ট ডক্টরের কাছে যাবে, ডিফারেন্ট ইনভেস্টিগেশন করবে, যেগুলো নর্মাল থাকবে, সেটা ডায়াগনোসিস অবশ্যই আপনার সোমাটাইজেশন ডিসঅর্ডার অর ব্রিকেট সিনড্রোম। তার মানে এখানে অ্যান্সার ডি। এজিং এন্ড ডিজিজেস, জেনেটিক থেকে আপনি অবশ্যই অবশ্যই 1টা থেকে 2টা কোশ্চেন পাবেন, সাইকেট্রি থেকে টোটাল 5টা থেকে 8টা কোশ্চেন পাবেন, আর এজিং থেকে হচ্ছে আপনি 2টা কোশ্চেন পাবেন। একটা কোশ্চেন মাস্ট আপনার এই ফিগারটা থেকে। এটা কি? ফিগার 34.1। এখানে অবশ্যই অবশ্যই আপনি কোয়েশ্চেন পাবেন, অল ওয়াইজ এখান থেকে কোয়েশ্চেন আসে। আর এটা আপনার দেখলে মনে হয় যে অনেক আহ, বড় কিংবা আপনি পড়তে পারবেন না, অ্যাকচুয়ালি ওরকম না। আপনি এটা এখানে যে মার্ক করা লাইন সেগুলো কিন্তু আপনি পারবেন। যেমন রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে অল ভলিউম আপনার কি হয়? রিডিউসড হয়, এক্সেপ্ট রেসিডুয়াল ভলিউম যেটা বাড়ে। তার মানে এটা পড়লে কিন্তু বাকিগুলো পড়া লাগছে না। কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে আপনি পালস প্রেশার ওয়াইড হয় না ন্যারো হয় সেটা মনে রাখবেন, কি ওয়াইড, ওয়াইড পালস প্রেশার। এখানে পোস্টারাল ড্রপ হয়। আবার এখানে কি অ্যান্টেরো হর্ন সেল লস, ডর্সাল কলাম লস, লস অফ টাইপ 2 মাসেল ফাইবার। আর দেখবেন যে এজ বাড়ার সাথে সাথে মানুষ কনস্টিপেশনের কথা বলে। আর এজ বাড়লে দেখবেন একটু পরিমাণ পা পিছলে পড়ে গেলেই মানুষের বোন ফ্র্যাকচার হচ্ছে, কারণ কি ওইখানে অস্টিওপোরোসিসের রিস্ক বেশি থাকে। রিডিউস মোটিলিটি,
তার মানে আপনি বক্সের এটা দেখলে কিন্তু মোটামুটি সব অ্যান্সার করতে পারবেন। আর এজ বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের পড়ে যাওয়ার প্রবণতা, যেমন ইনক্রিজ রিস্ক অফ ফল, এগুলা বাড়ে। রিডিউস পজিশন ভাইব্রেশন সেন্স, এখানে সব হিয়ারিং লস, ফেস বায়োপিয়া সব হয়। তার মানে এখানে যদি বলে যে ইন ওল্ড এজ ফলোইং ক্লিনিক্যাল কনসিকুয়েন্স অকার, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কথাটা থাকলে আপনি সবসময় ধরবেন যে যেটা ট্রু, ট্রুটা ফলস, ফলসটা ট্রু, মানে উল্টা। তার মানে এখানে বলতে চাচ্ছে যে ওল্ড এজে কোনটা হয় না, অ্যাকসেপ্ট মানে হয় না কোনটা। হোয়াইট পালস প্রেশার এটা হয়, পোস্টারাল হাইপোটেনশন হয়, ইম্পেয়ার্ড ফ্লুইড, ড্রাগ মেটাবলিজম সবই হয়, কিন্তু হয় না কোনটা, ন্যারো পালস প্রেশার। এখানে পালস প্রেশার হোয়াইট থাকে, ন্যারো না। মার্চ এ পেটিস পাস কেড ইজ ফাউন্ড ইন, এই কোশ্চেনটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এজিং এর 34.8 নাম্বার বক্স। এখান থেকে আপনি এই যে মানে আপনি এজিং এ এই কোশ্চেনটা না পেলেও নার্ভাস সিস্টেমে এই কোশ্চেন আপনি পাবেন। এখান থেকে এসবি আসে মোস্টলি। আপনার এখানে ধরে ধরে পড়তে হবে, যেমন অ্যান্টালজিং গেট আপনি কোথায় পান আর্থোপেডিতে, ওয়াদলিং গেট কোথায় পান প্রক্সিমাল মায়োপ্যাথিতে, স্টাম্পিং গেট সেন্সরি নিউরোপ্যাথিতে পাবেন। মার্চে পেটিস কোথায় পাবেন, স্মল ভেসেল সেরেব্রোভাস্কুলার ডিজিজ। হেমিপ্লেজিক কোথায় পাবেন, সেরেব্রাল হেমিস্ফিয়ার লিশন। তার মানে এখানে এই গেট গুলো কোথায় পাবেন এটা অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে। আর তার উপরের বক্সটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর অফ ফল, ফলের জন্য, কিংবা আপনার হচ্ছে রিস্ক ফ্যাক্টর অফ ফলের মধ্যে সবকিছু আছে, তবে এজ এটা ভুলে যাবেন, এই জন্য এজটা ভালো করে মনে রাখবেন, এজ ওভার 80 ইয়ার্স। বাকিগুলো মোটামুটি দেখলেই পারবেন। তার মানে এখানে অ্যান্সার কি, সি, স্মল ভেসেল সেরেব্রোভাস্কুলার ডিজিজ। মার্চেপিটিস মানে ওই যে মার্চ পাস আমরা যেটা বলি, সেখানে কি হয়, একটু অল্প অল্প করে হাঁটে, যেরকম অল্প অল্প ছোট ছোট গেটে হাঁটা, এটা কি স্মল ভেসেল সেরেব্রোভাস্কুলার ডিজিজে পাবেন। পয়জনিং এন্ড এনভেনোমেশন, পয়জনিং থেকে আপনি অবশ্যই 3টা কোশ্চেন পাবেন, এনভেনোমেশন থেকে অবশ্যই একটা কোশ্চেন পাবেন। এগুলো আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন a 20 years old male presented to emergency department with severe vomiting, diarrhea, breathlessness after ingestion of unknown poisoning. On examination, you found oral burns and lung congestion. You suspect this is a case of paraquat poisoning. How will you confirm this? যে প্যারাকুয়েট পয়জনিং আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম কেস আপনার ওয়ার্ডে অনেক থাকে, তবে অনেকে ওপিসি পয়জনিং এর সাথে প্যারাকুয়েট পয়জনিংটা গুলায় ফেলে। এই ক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে ওপিসি পয়জনিং এটা কি একটা ইনসেক্টিসাইড কিংবা পোকা মারার বিষ, আর প্যারাকুয়েটটা কি হার্বিসাইড কিংবা ঘাস মারার বিষ। দেখবেন যে পেশেন্ট খাওয়ার পর তার অ্যাটেন্ডেন্ট বলে যে পোকা মারার বিষ খেয়ে আসছে, তখন আপনি তার কথা বিশ্বাস না করে বলবেন যে ওই কৌটাটা দেখাতে পারবে কিনা, অনেক ক্ষেত্রে পারবে না। আপনি একটা তো স্মেল ক্লিনিক্যাল ফিচার, যেমন ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে পিপিল পিন পয়েন্ট, স্যালাইভেশন লেক্রিমেশন সেটা দিয়ে বুঝবেন। কিন্তু প্যারাকুয়েট পয়জনিং সে যদি বলে যে 1 চামচেরও কম খেয়েছে আর 1 মিনিটও রাখে নাই, বমি করে বের করে দিয়েছে, তারপর দেখবেন যে তার টাংটা, বলবেন যে আপনার জিহ্বাটা দেখান, দেখবেন যে টাংটা পুরো রেডিশ হয়ে আলসারেটেড হয়ে আছে। যখন আপনি আলসারেটেড দেখবেন তখন আপনি শিওরলি এটা ধরে নেবেন প্যারাকুয়েট পয়জনিং। আর এটা ডায়াগনোসিস করবেন কিভাবে, ইউরিনারি ডাইথাউনেট টেস্ট দিয়ে। যদিও এই টেস্টটা আপনার হয় না, এগুলো রেয়ারলি হয়, আপনাকে ওই পেশেন্টের হিস্ট্রি, টাং অনেক কিছু দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। আর যদি বলে যে প্যারাকুয়েট পয়জনিং এর প্রগনোসিস কিভাবে দেখবেন, সেটা প্লাজমা প্যারাকুয়েট কনসেন্ট্রেশন দেখে প্রগনোসিস দেখবেন। একটা কথা মনে রাখবেন যে প্যারাকুয়েট পয়জনিং এর পেশেন্ট আপনার কিন্তু মারা যায় লাং ফাইব্রোসিস এর কারণে। এই ক্ষেত্রে আপনি কিন্তু অক্সিজেন দিতে পারবেন না। ওপিসি পয়জনিং এ অক্সিজেন দিবেন, বাট এখানে অক্সিজেন দিলে পেশেন্টের ক্ষতি হবে, ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে লাং ফাইব্রোসিস হয়ে পেশেন্ট মারা যাবে আরো আগে। এই জন্য আপনি এখানে প্রথম 10 থেকে 14 দিন অক্সিজেন দিবেনই না। তবে হ্যাঁ, 10 থেকে 14 দিন পর পেশেন্টের দেখবেন যে আস্তে আস্তে স্যাচুরেশন ফল করতেছে, 90 নিচে নেমে 84, 85, 77, সেক্ষেত্রে তো তখন দিতেই হবে, কিছু করার নাই, কিন্তু আপনি শুরুতে কখনোই অক্সিজেন দিবেন না ভুলেও। প্যারাকুয়েট পয়জনিংটা খুবই খুবই ডেঞ্জারাস। এখানে আপনার আসলে মর্টালিটি রেট অনেক, আমার মতে আমি যতগুলা দেখলাম 97% মর্টালিটি রেট হচ্ছে এখানে পাওয়া যায়। হাতে গোনা 1-2 জন যাদের লাক ভালো তারা বেঁচে যায়। A 65 years old male hailing from Kurigram presented with complaints of anorexia, nausea, vomiting, weight loss, and frequent diarrhea. On examination, alopecia, hyperpigmentation, midline on fingernail were there. It seems a advanced case of environmental poisoning. There may be risks of increased malignancy except, আচ্ছা দেখেন কুড়িগ্রাম কিংবা হচ্ছে আপনার কিছু কিছু এরিয়া আছে যেখানে কি হয়, আর্সেনিকোসিস বেশি হয়। এখানে যে ফিচার্স দিয়েছে অ্যালোপেশিয়া, হাইপারপিগমেন্টেশন, মিজ লাইন, এটা দিয়ে কিন্তু বুঝতে হবে এটা আর্সেনিক পয়জনিং এর কথা বলছে।
তো আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে আপনার মেলিগনেন্সি হয় কিছু কিছু ক্ষেত্রে। ওই মেলিগনেন্টের নামগুলা যেমন এখানে কি বলা, আপনি এখানে ফিচার্স তো পড়বেনই। আপনাকে যদি বলে যে আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে কোন এনিমিয়াটা কমন, সেটা অ্যাপ্লাস্টিক এনিমিয়া। তার মানে এটা একটা এসবিএ। রিস্ক অফ মেলিগনেন্সি, এটা দিয়ে এসবি আসবে। লাং, লিভার, ব্লাডার, কিডনি, লিম্ফ, লিম্ফয়েড অর্গান, এইসব সিস্টেমে ক্যান্সার হয়। তার মানে এটা আপনাকে মনে রাখতে হবে। দ্যাট মিন্স আপনার এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার ই। এখানে গলব্লাডার কার্সিনোমা হয় না, এছাড়া বাকিগুলোতে আর্সেনিক পয়জনিং এর কার্সিনোমা হতে পারে, রিস্ক বাড়ে। A 30-year-old woman was on more stabilizer more than 2 years. Which one of the following features is least recognized in long-term lithium use? আপনারা তো প্রথমেই জানেন যে মুড স্টেবিলাইজার ড্রাগ, ওখানে হচ্ছে ওই যে যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার, সেখানে ড্রাগ অফ ফার্স্ট চয়েস কি ছিল? ড্রাগ অফ ফার্স্ট চয়েস কিন্তু আপনার লিথিয়াম কার্বনেট ছিল। কিন্তু প্রেগনেন্ট হলে লিথিয়াম কার্বনেট না, সেখানে লেমোট্রাইজিন দিতে হয়। তো লিথিয়াম কার্বনেট দিলে সেখানে কিন্তু অনেক সাইড ইফেক্টিভ হতে পারে, এজ লাইক আপনার ওয়েট গেইন, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিক ইনসিপিডাস, হাইপারক্যালসিমিয়া, একেআই, অনেক কিছু। তার মানে এখানে বলছে যে কোনটা আপনার লিস্ট, লিস্ট মানে কি, মানে করে না কিংবা কোন সাইড ইফেক্টটা হয় না, সেটা কি? সেটা অ্যালোপেশিয়া। আপনি যখন এসবি অ্যান্সার করবেন, এসবি এর লাইনগুলা কিংবা ওয়ার্ডগুলা বুঝাও কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। লিস্ট, এটার মিনিংটা যদি আপনি না বুঝে অ্যান্সার করেন তাহলে কিন্তু বুঝবেন না। লিস্ট মানে হচ্ছে বলছে কোনটা সাইড ইফেক্ট নেই, মানে লিথিয়াম করে না, লিস্ট মানে করে না। কিংবা অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে আপনার যেটা বললাম যে ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু। অ্যাকসেপ্ট, লিস্ট, উইদাউট, এই কথাগুলো আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। আপনার ক্লু দেখতে হবে, আপনার এই 5টা অপশন দেখতে হবে। সবকিছু মিলেই কিন্তু আপনার এসবিআই অ্যান্সার করা। কিংবা আপনার যদি ডায়াগনোসিস অনেক ক্ষেত্রেই চায় না, আপনার ডায়াগনোসিস না বলে বলে মোস্ট লাইকলি দ্য ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। আপনি যদি ডায়াগনোসিস না করে ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে সেটা যদি খুঁজে থাকেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার কখনোই করতে পারবেন না। আপনি বুঝতেও পারবেন না এটা কি বলছে। আপনার অবশ্যই নিজ দায়িত্বে ডায়াগনোসিস করে এরপরে হচ্ছে আপনি এটার ইনভেস্টিগেশন কি সেটা আপনি নিজে বের করতে পারবেন। যেটা বললাম এই যে একই। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? যা যা বলেছি। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ অল।